স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 53। কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। কেটে গেছে 1 মাসেরও বেশি সময়। শিকদার বাড়ির আঙিনায় এখন বইছে শান্তির হাওয়া। চারপাশে সবকিছু ধীরে ধীরে গুছিয়ে আসছে আপন ছন্দে। তৌসির নাজা যুগে সংসার করছে, কিন্তু প্রকৃতির চিরন্তন নিয়মে। বড় কোনো ঝড়ের আগে যেমন চারপাশের বাতাস একদম থমকে থাকে, ঠিক তেমনি এই রহস্যময় নিস্তবতার আড়ালে একটু একটু করে ঘনিয়ে আসছে এক ভয়ঙ্কর কালবৈশাখী। আর সেই সর্বনাশা ঝড় যখন প্রবল বেগে আছড়ে পড়েছে, তখন শিকদার বাড়ির প্রতিটি মানুষ নিজেদের অজান্তেই দিশেহারা হয়ে পড়েছে তার ভয়াবহ তাণ্ডবে। ঝড়ের সূত্রপাত তৌসিরকে কেন্দ্র করেই। তৌসির একটা কাজে জিন্দাবাজার গিয়েছিল একাই, আর খলিলের লোকেরা জিন্দাবাজারের ব্যস্ত মোড় থেকে দিন দুপুরবেলা আচমকা তৌসিরকে তুলে নিয়ে যায়। তৌসিরই যে বাদশার ছেলে, খবরটা খলিলের কান পর্যন্ত পৌঁছায় তালুকদারদের মাধ্যমে। কিন্তু তালুকদারদের কাছে শিকদার বাড়ির এই গোপন খবর কে পাচার করে, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। আর তার উত্তর সহজ, সেটা নাঝা। সে নিশ্চিত তার বাপ চাচাকে এটা জানিয়েছে। ইয়াদার ওয়াসেস এসেছিল আজ বাংলাদেশে, আর এসে এই খবর শুনে যে তাদের ভাই কে বন্দি করা হয়েছে। তারা আর শিকদার বাড়িতে না প্রবেশ করেই সেই আস্তানায় যায়। আস্তানার ঠিকানা সেই লোকেরাই বলে দিয়েছে। তারা বিবিজানকে ফোন দিয়ে হুমকি দিয়েছে সেখানে দলিল নিয়ে যেতে। তৌসিরকে বাঁচাতে ইয়াদার ওয়াসেস কাল বিলম্ব না করে মুহূর্তের মধ্যেই ছুটে যায় সেই আস্তানার দিকে। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা যা দেখে তাতে বিস্ময়ে তাদের চোল শক্ত হয়ে ওঠে। তারা দেখতে পায় তৌসির তার সমস্ত শক্তি উজাড় করে দিয়ে একাই খলিলের অর্ধেক লোককে খেয়ে দিয়েছে। ওদের রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে ফেলেছে। তবে এই খেয়ে দেওয়ার সাহসিকতার মূল্যও তাকে দিতে হয়েছে অত্যন্ত কঠিনভাবে। তার পেটের কাছে জল করছে গভীর ছুরি আঘাতের এক বীভৎস ক্ষত, যেখান থেকে ফিনকি দিয়ে অবিরাম বের হচ্ছে তাজা লাল রক্ত। তার পরনের সাদা শার্ট আর লুঙ্গি ততক্ষণে রক্তে সম্পূর্ণ ভিজে এক কালচে বীভৎস আকার ধারণ করেছে। সে তো মারামারির মধ্যে বলেছিল, এই খাঙ্কির পোলারা আমার শার্টে টান দিস না, সিরা যাইব। 3 বছরও পরি নাই নয়া শার্টখান আমার। ইয়াদার ওয়াসিস দ্রুত তাকে ওই মৃত্যুপরী থেকে উদ্ধার করে আনে। আর সেই আধমরা খলিলের লোকদের ওপর প্রচণ্ড মারধরের পর একে একে বের হয়ে আসে আসল সত্য, যে তালুকদাররাই খলিলকে খবর দিয়েছিল। আর তালুকদারদের কে বলবে? অবশ্যই নাঝা। এই অকম্য সত্য জানার পর তাদের মনে আর বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকে না। তৌসির যে নাজাকে তাদের অতীতের সমস্ত কথা অন্ধের মতো বিশ্বাস করে খুলে বলবে, বিশ্বাসের যোগ্য কিনা পরীক্ষা করবে, সে কথা বিবিজান, ইয়াদ, ওয়াসেস, নাজেম এবং রুদ্র সকলেরই জানা। আর এই পরীক্ষার রেজাল্ট হলো, যদি আবার নাজা তাদের বিশ্বাসঘাতকতা করে, তবে তার পরিণাম হবে কল্পনাতীত ভয়াবহ। তাদের শর্ত একদম স্পষ্ট এবং ধারালো। আর নাজা চিরতরে শেষ করে দেওয়াই হবে, নয়তো ওর চোখের মৃত্যু নির্মম স্বাদ গ্রহণ করতে হবে তার প্রিয় তালাভাই কিংবা মাস্টার চাচুকে, কারণ গদ্দারির শাস্তি তাকে পেতেই হবে। রুদ্রকে হাসপাতালে তৌসিরের পাহারায় রেখে ইয়াদার ওয়াসেস ঝড়ের বেগে ফিরে আসে শিকদার বাড়িতে। তৌসির এখন সম্পূর্ণ অবিচেতন। তার পেটের গভীর ক্ষতে তখনও চলে চিকিৎসকদের নিঃশব্দ সেলাই। শিকদার বাড়িতে পা রাখতে ইয়াদার ওয়াসেসের কানে এসে পৌঁছে এক বিভীষিকাময় খবর। তারা জানতে পারে বিবিজান বাড়িতে নেই। তিনি তীব্র আক্রোশে অন্ধ হয়ে নাজাকে টেনে হিঁচড়ে নিয়ে সোজা চলে যায় সেই অন্ধকার শিকদার কুটিরের দিকে। কুটিরের সেই নরখাদকদের ঘরে, যার স্যাঁতসেঁতে 4 দেওয়ালে যুগে যুগে কত নিরীহ মানুষ আর্তনাদ আর কত অবিচার ও রক্তের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্যাঁতসেঁতে ঘুটঘুটে অন্ধকার এবং নরখাদকের সেই পচা গন্ধমাখা আবদ্ধ কক্ষে তখন চলতে শুরু করে পৈশাচিক তাণ্ডব। বিবিজানের নির্মম ও নিষ্ঠুর আক্রোশের সামনে নাজা তখন মার খেতে খেতে প্রায় আধমরা অবস্থায় মেঝেতে পড়ে আছে। তবে ক্লান্ত আর রক্তাক্ত ক্লান্ত ক্লিষ্ট
ছোট্ট মাথাটাই তখন শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। সে অবুঝের মতো বোঝার চেষ্টা করে তার অপরাধটা ঠিক কী। তৌসিরকে মনে প্রাণে ভালোবাসার চেষ্টা করেছে, নিজের বাপ চাচার বিরুদ্ধে গিয়ে নতুন করে সংসার পাতে সেই কেন তাদের গোপন খবর শত্রুদের কাছে পাচার করবে? ঠিক কোন যুক্তিতে বা কোন স্বার্থে সে এমন আত্মঘাতী কাজ করবে? কিন্তু বড়ই আফসোসের বিষয় হলো তাকে কেউ বিশ্বাস করে না। আর তৌসিরও এখানে নেই যে তাকে বুকে টেনে ধরবে। নাজার নাক আর ফাটা ঠোঁট বেয়ে অনবরত গড়িয়ে পড়ে তাজা লাল রক্ত। তার স্পর্শকাতর শরীরে নির্মমভাবে ঠেলে দেওয়া হচ্ছে গরম পানি। চামড়া ঝলসে যায় অবর্ণনীয় ও তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে সে আর সহ্য করতে না পারে। নাজা তার অনেক কষ্ট হয়, এত মার সে কখনো খায়নি। এ পর্যায়ে নাজা বিবিজানের পায়ের কাছে অসহায়ের মতো লুটিয়ে পড়ে ডুকরে কেঁদে ওঠে এবং মিনতি করে বলতে শুরু করে, আমি কিছু বলিনি, আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করুন, অন্তত একবার বিশ্বাস করুন আমায়। তার এই করুণ মিনতি শেষ হওয়ার আগে বিবিজান লোহার মতো শক্ত হাতে এক প্রচণ্ড চর বসালো সজোরে নাজার ফর্সা গালে। সেই চরের আঘাতেই সে বিদ্যুতের গতিতে ছিটকে গিয়ে নরখাদকের খাঁচায় শক্ত লোহার রডের সজোরে বাড়ি খায় এবং সাথে সাথেই মাটিতে আছড়ে পড়ে। তার মনে হয় তীব্র যন্ত্রণায় মাথাটা মনে হচ্ছে তখনই ধর থেকে কিছুটা ছিটে আসতে যাচ্ছে। বিবিচার ডাকে ফুঁসতে ফুঁসতে বাঘিনীর মতো গর্জে ওঠে এবং চিৎকার করে বলেন, তুই বেইমানি করবি, মাগিগিরি কর, মাগিগিরির। আর আমি সেটা বোকার মতো বিশ্বাস করে নেব? তুই আমার নাতিরে পৃথিবী থেকে সরাইয়া দিতে চাস? তোর এত বড় সাহস কোত্থেকে আসে? খা টুট টুট। এই মাগি, তুই গদ্দার জেনেও তোর সাথে আমার নাতনি ভালোবেসে সংসার করতে চায়, আর তুই তার এই প্রতিদান দিস? আজ যদি আমার নাতিকে ওরা ওইখানে মেরেই ফেলতো, তখন কি হইতো? এ মাগি ক আমারে, কি হইতো তখন? এই কথাগুলো বলে বিবিচান আর এক মুহূর্ত চুপ করে থেকে দেরি না করে হাতের চামড়ায় চাবুক নিয়ে সজোরে আঘাত করতে থাকে নাচার এলোমেলো এবং ক্ষতবিক্ষত শরীরে। চাবুকের প্রতিটি নির্দয় আঘাতে কুঠিরের ভারী বাতাস আরো বেশি ভারী হয়ে ওঠে। নাচার গগন বিদারণী ও বুক ফাটা চিৎকার, ফোটায় ফোটায় তাজা রক্ত ছিটকে পড়ে কুঠিরে স্যাঁতসেঁতে মেঝেতে। এদিকে হাসপাতালের সাদা বিছানায় শুয়ে যখন তৌসিরের জ্ঞান ফেরে, তখনই ঘোলাটে চোখে চারপাশটা একবার দেখে তার বুকে অজানা সংখ্যায় ধক করে ওঠে। সে লক্ষ্য করে তার পাশে ইয়াদ আর ওয়াসিস নেই। মুহূর্তের মধ্যেই সে পরিষ্কার বোঝে ওরা ঠিক কোথায় আর এতক্ষণে কি করতে শুরু করেছে। নিজের শরীরের এই ভয়াবহ ও মুমূর্ষ অবস্থাতেও তৌসির প্রাগল্পায় হয়ে ওঠে। সে আর এক মুহূর্ত শুয়ে থাকতে পারে না। নিজের হাতে গেঁথে থাকা স্যালাইনে নিডল এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেলে এবং রক্তাক্ত হাতে বিছানা ছেড়ে উঠে বসে। রুদ্র তাকে বাধা দিতে এলে তাকে এক প্রচণ্ড ধাক্কায় দূরে সরিয়ে দেয় এবং কোনো কিছুর পরোয়া না করেই সে পাগলের মতো ছুটতে শুরু করে কুঠিরের দিকে। তার দুর্বল শরীরে বিন্দুমাত্র সায় দিচ্ছে না তাকে। পেটের তাজা সেলাইগুলো টান প্রায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। প্রতিটি পদক্ষেপে সে অনুভব করছে অসহ্য ও তীব্র যন্ত্রণা, কিন্তু তা সত্ত্বেও সে থামে না। সে ক্রমাগত দৌড়ে চলে। তাকে দেখে মনে হবে এই উন্মাদ ঘোর অন্ধকারের মধ্যে ছুটে চলা জ্বলন্ত আগুনের দিকে, কারণ তার মন খুব ভালো করেই জানে ওরা আজ কোনোভাবেই নাজাকে বাঁচতে দেবে না। পাগলের মতো ছুটতে ছুটতে অবশেষে কুঠিরে সেই বিভীষিকাময় কক্ষে ঢুকে তৌসির একের পর এক থমকে দাঁড়ায়। তার পা দুটো মুহূর্তের জন্য মাটির সাথে গভীরভাবে শিকলের দিয়ে যেন বসে যায়। সে মনে মনে ঠিক যে পরিণামটার ভয় পাচ্ছিল, চোখের সামনে ঠিক সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায় সে। বিবিচার নির্মম ও পাশবিক অত্যাচারে নাজা এখন মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছে, প্রায় শেষ। মেঝেতে ছড়িয়ে পড়ে রক্ত আর গরম পানির এক বীভৎসকর দেখে তৌসিরের বুক কাঁপতে শুরু করে। নাচার শরীরটা এক কোণে পড়ে থাকছে নিথর অবস্থায়। তৌসির এক মুহূর্ত দেরি না করে নাচা দিকে ছুটতে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ইয়াদ আর ওয়াসিস দুদিক থেকে তাকে শক্ত করে আঁকড়ে ধরে ফেলে এবং চিৎকার করে বলে, তুই কোনোভাবেই যাবি না তৌসির, ওরা মেরেই ফেলুক, তাতে আমাদের কিছু যায় আসে না, ছাড় ওরে। ঠিক এই এক মুহূর্তই নাজা অথমিত চোখ দিয়ে পড়ে তৌসিরের দিকে। রক্ত আর পানি মাখামাখি হয়ে থাকা কালচে সবুজ চোখ দুটো হঠাৎ করেই বাঁচার এক টুকরো নতুন আলো জ্বলে ওঠে। সে অনেক কষ্ট করে হাঁটু গেড়ে বসে এবং ছোট্ট অসহায় বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠে বলতে থাকে, তৌসির, বিশেষ করুণাময়, আমি কাউকে কিছু বলিনি, আমি সত্যিই কিছু বলিনি। ওরা আমাকে অকারণে এভাবে মারে, আমি কি করি তৌসির?
আমাকে বলুন আমি কি করি। তার সেই হৃদয় বিদারক আর্তনাদে কুটিরের কঠিন পাথুরে দেওয়ালও মনে হয় বেদনায় কেঁপে ওঠে। তৌসির আর নিজেকে ধরে রাখতে পারে না। সবার সমস্ত বাধা এক ঝটকায় ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে ছুটে যায় নাজার সামনে, হাঁটু গেড়ে বসে পড়ে তার পায়ের কাছে। এই দৃশ্য দেখে বিবিজান বিরক্তিতে নিজের হাতে রক্তমাখা চাবুকটা সজোরে ছুঁড়ে ফেলে ওয়াসিসের দিকে। এরপর ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে তিনি বলে ওঠেন, দেখ তোরা সবাই মিলে কাহিনী দেখ, জানুয়ারি কেমন নেকা কান্না সুদায়। তৌসিরের চারপাশে কারো কোনো কথার বিন্দুমাত্র কান দেয় না। সে অতি আলতো করে রক্তাক্ত ক্ষতবিক্ষত নাজাকে তৌসিরের চারপাশে কারো কোনো কথার বিন্দুমাত্র কান দেয় না। সে অতি আলগোজ করে রক্তাক্ত ক্ষতবিক্ষত নাজাকে দু হাতে শক্ত করে টেনে নেয় নিজের বুকের মাঝে। নাজার গাল বেয়ে এখনো ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে পড়ছে, আর তা সরাসরি এসে মিশে যায় তৌসিরের গায়ে থাকা হাসপাতালের সাদা শার্টে। চাবুকের গভীর ক্ষত আর গরম পানিতে ঝলসে যাওয়া নাজার শরীরের এই অসহ্য উত্তাপ তৌসি নিজের বুকে খুব স্পষ্টভাবে অনুভব করছে। তার মনে হচ্ছে নাজার শরীরে থাকা প্রতিটা ক্ষতের তীব্র জ্বালা তার নিজেরই। নাজার যন্ত্রণা তৌসিরের শার্টটা দুহাতে মুঠো করে শক্তভাবে খামচে ধরে। এরপর কাঁপা কাঁপা গলায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে বলে ওঠে, আমি সত্যি বলছি, আমি কাউকে কিছু বলিনি। আপনি অত্যন্ত বিশ্বাস করবেন তো আমায়? এই পৃথিবীতে শুধু আপনিই তো আমার আপনজন হয়ে আছেন। নাজার এই অসহায় কান্না তৌসিরের চোয়ালে রাগ ও আবেগ শক্ত করে তুলল। সে তাকে আরো শক্ত করে নিজের বুকের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তাকে আলিঙ্গন দেখে মনে হয় তাকে একটু ছেড়ে দিলেই সে চিরতরে হারিয়ে যাবে। এই আবেগঘন দৃশ্যটি দেখে ওদের মনে অত্যন্ত এক মুহূর্তের জন্য হলেও এই বিশ্বাস জন্মে যায় যে মেয়েটি শাস্তি দেওয়া তৌসিরের পক্ষে কোনোভাবে আর সম্ভব হয় না। সবাই ভাবতে শুরু করে ভালোবাসার কাছে হয়তো আজ হার মেনে যায় শিকদার বাড়ির রক্তের কঠিন নিয়ম। তবে এই ঠিকানা একেবারেই ভুল, এই ধারণা একেবারেই ভুল। বেশ কিছুক্ষণ নাজাকে নিশ্চিন্তে বুকের সাথে জড়িয়ে রাখার পর তৌসির মুখোপায় হঠাৎ করেই জাদুমন্ত্রের মতো বদলে যেতে শুরু করে। সে ধীরে ধীরে নিজের মাথা তোলে এবং স্থির দৃষ্টে ইয়াদ ও ওয়াসিসের দিকে তাকায়। ধারালো বরফের ফলার মতো নিষ্ঠুর গলায় তৌসির নির্দেশ দেওয়া সুরের বলে ওঠে, একে এভাবে মারা যাবে না। তোরা অন্য কোনো পদ্ধতি রেডি কর। কথাটা শুনে ইয়াদের চোখ দুটো হিংস্র জানোয়ারের মতো চকচক করে ওঠে। সে পৈশাসিক উল্লাসে হেসে ওঠে, বলে, আমি জানতাম তোর দ্বারা তোর বউকে নিজের হাতে শাস্তি দেওয়া সম্ভব হবে না, তাই আসল প্রস্তুতি নেওয়াই আছে। তৌসিরের রক্তাক্ত ক্ষতবিক্ষত নাজাকে পাঁচকলা করে কুটিরের বাইরে নিয়ে আসে। নাজার অবেশ মস্তিষ্ক এখনো এক অন্ধ মোহে ডুবে আছে। সে ভাবে হয়তো শেষ মুহূর্তে তৌসিরের ভেতরে লুকিয়ে থাকা স্বামী সত্তা জেগে উঠতেই হয়তো সে তাকে বাঁচানোর জন্য এই নরক থেকে বাইরে নিয়ে যাচ্ছে। কিন্তু না, এই আশায় যেন কত বড় মরীচিকা তা বুঝতে আর কয়েক মুহূর্ত বাকি। কুঠিরের খোলা উঠানে ঠিক মাঝখানে এনে নাজাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেয় তৌসির। চারপাশে এখন কালবৈশাখী উন্মাদ আস্ফলন শো শো বাতাসে উড়ছে ও শুষ্ক ধুলো। ঘন কালো মেঘ চিরে হঠাৎ হঠাৎ ঠিকরে পড়ছে বিদ্যুতের নীলচে আলো। সেই ভৌতিক আলোয় চারপাশটা এক মৃত্যুপরীর মতোই দেখাচ্ছে। নাজার বুকটা ছ্যাদ করে ওঠে। সে দেখতে পায় সামনে একটা কাঠের চেয়ার, হাত পা বাঁধা অবস্থায় একজন মানুষ বসে আছে। লোকটার মাথা হেলে আছে বুকের ওপর, আর বুকটা ঢাকা আছে কালচে কাপড়ের মুখোশে। চিরে নাজার পাশে এসে দাঁড়ায় বিবিজান। তৌসিরের কোনো কথা না বলে নাজার হাত ছেড়ে দেয়, আর বিবিজান ওর হাতটা নিজের হাতের মুঠোয় চিরে নাজার পাশে এসে দাঁড়ায় বিবিজান। তৌসিরের কোনো কথা না বলে নাজার হাত ছেড়ে দেয়, আর বিবিজান ওর হাতটা নিজের মুঠোয় শক্ত করে চেপে ধরেন। ইয়াদ বিকৃত হাসতে হাসতে এগিয়ে যায় সেই চেয়ারে বাঁধা অসহায় মানুষের দিকে। ইয়াদের হাতে চকচকে ধারালো অস্ত্রটা বিদ্যুতের আলোয় একবার চিকচিক করে ওঠে। পরক্ষণে কোনো রকম দ্বিধা ছাড়াই তা বসে যায় লোকটার গলা নরম মাংসে। তার গলা কেটে ফিনকি দিয়ে ছুটে আসা তপ্ত রক্তের ধারালো মিশে যায় কালবৈশাখী ঠান্ডা হাওয়ায়। বাতাসে
হঠাৎই ভারী হয়ে ওঠে কাঁচা কাঁচা রক্তের বুনো গন্ধে। নাজা আঁতকে ওঠে, অবিশ্বাস্য দু চোখ বিস্ফোরিত হয়ে চিৎকার করে ওঠে, কি করছেন আপনি এটা? সে কাপা ভাঙা গলায় তৌসিরের দিকে তাকে আকুতি করে, কি কি হচ্ছে এসব? তৌসির কে উনি? কেন মারছেন ওনাকে? তৌসিরের ঠোঁটের কোণে এখন ফুটে ওঠে এক নিষ্ঠুর কুরু হাসি। তার চোখের দৃষ্টিতে বিন্দুমাত্র মায়া নেই, বরং সেখানে জ্বলছে প্রতিহিংসা। সে নাজার কানে খুব কম কাছে মুখ নিয়ে বিষাক্ত সাপের মতো ফিসফিস করে বলে, এটাই হইল আমাকে গদ্দারি করা স্পেশাল সারপ্রাইজ, শুধু তোর জন্য। কথাটা শেষ হওয়ার আগে ইয়াদ মৃতপ্রায় লোকটার মুখের বাঁধন থেকে রক্ত ভেজা কালো মুখোশটা এক টানে ছিঁড়ে ফেলে। আর সেই মুখটা উন্মুক্ত হতে বিদ্যুতের আলো স্পষ্ট হয়ে ওঠা একটা চেনা অবয়ব। সেই মুহূর্তে নাজার পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটা সরে যায়। মাথার ভেতরের শিরা উপশিরাগুলো একযোগে ছিঁড়ে যাওয়ার উপক্রম হয় ওর। চোখের সামনে পুরো জগৎ এক গাঢ় জমাট বাঁধা অন্ধকারে ঢেকে যায়। মাস্টার চাচ্চু। নাজার গলা থেকে মানুষের স্বরের বদলে বেরিয়ে আসে এক হরহিম করা আর্তনাদ। এই আর্তনাদ মনে হয় জবাই করা কোনো পশুর কণ্ঠনালী চিরে বেরিয়ে আসা এক বুকফাটা বিলাপ। নাজা মাস্টার চাচুকে তারা টার্গেট করেছে, নাজা আর তালুকদার পরিবারকে শাস্তি দিতে। কারণ তৌসির জানে নাজা সবচেয়ে প্রিয় ওর মাস্টার চাচু আর তালা ভাই। অশেষে এগিয়ে এসে চেয়ারে সজোরে একটা লাথি মারে, আর মাস্টার চাচুর নিথর রক্তাক্ত দেহটা ধুলিতে লুটিয়ে পড়ে। মাটিতে পড়ে শেষবারের মতো দু হাতে শিকদার বাড়ির মাটি খামচে ধরে তিনি। তার ঘোলাটে হয়ে আসা চোখ দুটো নাজার দিকে স্থির থাকে। নাজা পাথর হয়ে যায়, তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, তার শ্বাস আটকে আসে। যার সাথে সে সংসারের স্বপ্ন বুনেছিল, যাকে সে নিজের অন্তে যষ্টি ভাবছিল, সেই তৌসির যে তার এত বড় সর্বনাশ করতে পারে এটা দুঃস্বপ্নেও বা কল্পনা করতে পারেনি। তৌসির কতটা নিষ্ঠুর কবে হলো তার প্রতি। অঝরে ধরায় চোখের পানি গড়িয়ে পড়তে থাকা পরে তার রক্তমাখা গাল বেয়ে সে তৌসিরের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় ডুকরে কেঁদে ওঠে, আপনি আপনি আমার সাথে এমন করতে পারলেন তৌসির? আমার মাস্টার চাচুকে এভাবে মারতে পারলেন? তৌসির বিন্দু মাত্র বিচলিত হলো না। সে পাথরের মতো স্থির দাঁড়িয়ে থেকে তীক্ষ্ণ শীতল গলায় জবাব দেয়, তুই বারবার আমার বিশ্বাস ভাঙতে পারিস, তবে তোর অস্তিত্ব ভেঙে গুড়িয়ে দেওয়ার অধিকার আমারও আছে। নাজার বুক ফাটা কান্নার শব্দে ভারী হয়ে ওঠে শিকদার বাড়ির কুটিরের বাতাস, কিন্তু সে হাহাকার কালবৈশাখীর গর্জনে ঢাকা পড়ে যায়। সে তো কোনো বিশ্বাসঘাতকতা করেনি, সে তো কাউকে কিছু বলেনি, তবে কেন কেন তাকে দেওয়া হলো এমন অমানবিক কলিজা ছেঁড়া শাস্তি? এরই মধ্যে আকাশ ভেঙে নামতে শুরু করেছে অবিশ্রাম বৃষ্টি। মনে হচ্ছে প্রকৃতি নিজেও আজ কাঁদছে নিঃশব্দে অঝরে, কিন্তু সেই বৃষ্টির শব্দ চাপা পড়ে যাচ্ছে নাজার বুক ফাটা আর্তনাদের নিচে। চোখের সামনে নিজের পিতৃতুল্য চাচাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে নাজার ভেতরের পৃথিবীটা কাচের মতোই ঝনঝন করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এবং পৈশাচিক এক নিষ্ঠুর দৃশ্য সহ্য করার ক্ষমতা তার নরম স্নায়ু নেই। কোনদিন ছিল না। মাস্টার চাচুর গলা কাটা সেই ফিনকি দিয়ে বেরিয়ে আসা তাজা রক্তটুকু লাল রহু ঠিক ঠিক কোনো অভিশপ্ত ঝর্ণার ন্যায়, যা থামছেই না। বিবিজান নিজের হাতের বাঁধন আলগা করে দেয়, তার ঠোঁটের কোণে তৃপ্তির ছায়া খেলে যায়। তিনি নাজাকে ছেড়ে দেন, যাতে নাজা বুক ফাটা আর্তনাতে ছটফটানি অসহায়তা আরও বেশি উপভোগ্য করতে পারে সবাই। ছাড়া পেতে নাজা ছিটকে পড়া তীরের মতোই ছুটে যায়, এক লাফে আছড়ে পড়ে মাস্টার চাচুর নিথর প্রায় দেহের ওপর। তার দু হাঁটু কাদায় ডুবে আছে, ভেজা ওড়নায় আঁচল লুটিয়ে পড়া রক্তের সরোবরে। মাস্টার চাচুর গলার প্রধান ধমনীগুলো ততক্ষণে দ্বিখণ্ডিত, উষ্ণ তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে চারপাশের বৃষ্টি ভেজা কাদামাটিকে। এত রক্ত দেখে দিশেহারা নাজা কোনো উপায় খুঁজে না পেয়ে বন্য আহত প্রাণীর মতো নিজেই কম্পিত দু হাত দিয়ে মাস্টার চাচুর কাটা গলা চেপে ধরে। সে নিজের শরীর দিয়ে ঢেকে নেয়, নিজের রক্ত দিয়ে তার মাস্টার চাচুর ক্ষত বুঝিয়ে দিতে চেষ্টা করে। চেপে ধরতে তার আঙ্গুলের ফাঁক গলে গরম রক্ত গড়িয়ে পড়ে তার কবজি বেয়ে, কোনোই বেয়ে প্রায় মাস্টার চাচুর জীবনটাই ফোটায় ফোটায় তার হাতে পিছলে যাচ্ছে। এক বুক হাহাকার নিয়ে নাজা চিৎকার করে কেঁদে ওঠে, চাচু, ও মাস্টার চাচু, তোমার কিছু হবে না, একদম কিছু হবে না তোমার, এটা হতে পারে না।
তোমার নাজা আছে তো, আমি আছি তো, আমি কিছু হতে দেব না, কিছু না। তুমি একটু চোখ খোলো। শুধু একটিবার। উন্মাদ আর অস্থিরতায় হাঁপাতে হাঁপাতে সে নিজের সমস্ত শক্তি দিয়ে মাস্টার চাচুর গায়ে সাদা শার্টটা টেনে ছিঁড়ে নিয়ে কাপা কাপা হাতে নিজের কাপড়, সেই কাপড় ক্ষতস্থানে শক্ত করে চাপ পেঁচাতে থাকে রক্তপাত বন্ধ করার অন্ধ পাগল পাড়া আশায়। কিন্তু প্রকৃতির নিয়ম যে বড্ড নিষ্ঠুর, বড্ড বেশি নির্মল। গলার দুপাশের প্রধান রগগুলো কেটে যায় রক্ত অবিরাম ধারা সেই সাদা কাপড়কে মুহূর্তে গাঢ় লাল করে দেয়। কাপড়টা ভিজে জুবজুবে হয়ে যায়, মনে হচ্ছে সে কাপড়গুলো এই মুহূর্তে কাঁদছে রক্তের অশ্রুতে। মাস্টার চাচুর গলা দিয়ে কোনো স্বর বেরোয় না, শুধু শোনা যায় এক ক্ষীণ ভাঙচুর ঘর ঘর শব্দ। উনার ফুসফুসে শেষ অক্সিজেনটুকু ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসে। তিনি কাতর ঝাপসা করুণ দৃষ্টে তাকায় বিধ্বস্ত নাচার দিকে। চোখের কোণে জমে ওঠে শেষ অশ্রুবিন্দু, কিন্তু সেই অশ্রু গড়িয়ে পড়ে না। তার আদরের নাজা, তার মেয়েটা আজ কি মরণাপন্ন দশা। ফর্সা গালে থাপ্পড়ের কালশিটে নীল দাগ, মনে হচ্ছে কেউ ফুলের পাপড়িকে কালি ছিটিয়ে দিয়েছে। ঠোঁট কেটে জমাট বেঁধেছে কালচে রক্ত। নাজার চুলগুলো, যেগুলো তিনি নিজের হাতে শতবার আদরে ঠিক করে দিয়েছেন, আজ সেগুলো নির্মমভাবে টেনে এলোমেলো করে দেওয়া হয়েছে, যা এখন কাদায় মাখামাখি রক্তে জড়ানো। আজ বড় অপরাধবোধে দগ্ধ হন তিনি। বুকের ভেতরে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খায়, কেন তিনি এই অভিশপ্ত বিয়ে হতে দিলেন? কেন হতে দিলেন? এই অপরাধে বোধ মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক, রক্তক্ষরণের চেয়েও তীব্র। ওনার সময় ফুরিয়ে আসছে। তিনি বুঝতে পারেন তার কাঁপতে থাকা রক্তমাখা হাতটা অবশেষে কষ্টে বাড়িয়ে দেয়। অতি যত্নে কোনো ভাঙর কাচের পুতুলকে স্পর্শ করেছেন তিনি, যেভাবে নাজার এলোমেলো চুলে শেষবারের মতো আলতো করে হাত বুলিয়ে দেয়। সেই স্পর্শে সারা জীবনের জমিয়ে রাখা সমস্ত আদর, সমস্ত স্নেহ, সমস্ত ভালোবাসা ঢেলে দেয় তিনি নাজা ভাইয়ের মেয়ে নয়। তিনি নাজাকে ভাইয়ের মেয়ে নয়, ওকে তিনি নিজের সন্তান হিসেবে অনেক সযত্নে বড় করেছেন। প্রথম পা ফেলা শিখিয়েছেন, প্রথম অক্ষর চেনা শিখিয়েছেন, ভয় পেলে বুক ক্রিয়ে টেনে নিয়েছেন। মৃত্যুর কোলে ঢেউলে পড়ার ঠিক আগ মুহূর্তে নিজের মেয়েকে এভাবে রক্তে ভেজা শৈলে ডুকরে কাঁদতে দেখে এই বাবার কলিজায় এফোর হয়ে যাচ্ছে। মৃত্যুর চেয়েও নাজার এই আর্তনাদ, এই কঠিন যন্ত্রণা তার হৃৎপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। নাজিবা তৌসিরের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, এক অসহায় জখম হরিণীর মতোই তাকায়। তার চোখ এখন অহংকার নেই, আর জেদ নেই, আর কোনো অভিমান নেই। আছে শুধু এক বুক হাহাকার, এক সমুদ্র মিনতি। ভেজা চোখের পাপড়ি বেয়ে গড়িয়ে পড়া নোনা পানি, যা মিশে যায় চাচু তাজা রক্তের সাথে। ফুপিয়ে ফুপিয়ে কাপা কাপা ঠোঁটে সে আকুতি করে বলে, আমার মাস্টার চাচুকে বাঁচান না তৌসির, আপনার পায়ে পড়ি। আমি সব ভুলে যাব, সব কিছু। আপনার সব অন্যায়, সব নিষ্ঠুরতার কিচ্ছু মনে রাখবো না আমি, কসম। শুধু আমার চাচুকে বাঁচান, দয়া করুন একবার। নাঝার কণ্ঠে যে আরতি, যে অসহায়ত্ব, তা পাথরকেও গলিয়ে দিতে পারে। তৌসির এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। সে ঠোঁট নড়িয়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বিদ্যুতের গতিতে ইয়াদ নিজের পিস্তল বের করে আনে। কালো ধাতব নল মুহূর্তই তাক করে মাস্টার চাচুর বুকে ঠিক মাঝে বরাবর। ঠোঁটের কোণে গদ্দারের ক্ষমতা করার কোনো মানে হয় না, মৃত্যুই একমাত্র শাস্তি। আর তারপরে পিস্তল চালিয়ে দেয় ওনার বুক বরাবর। বুলেট বিদ্ধ হওয়ার সাথে সাথে মাস্টার চাচুর বুক থেকে নতুন করে ছিটকে পড়ে রক্তের ফোয়ারা। ওনার শরীরে এবার মৃদু কেঁপে ওঠে। তিনি শেষবারের মতো একটা দীর্ঘশ্বাস টেনে নিয়ে ছাড়েন। সেই নিঃশ্বাসে মিশে আছে অজস্র অপূর্ণ স্বপ্ন, অসংখ্য না বলা কথা, একরাশ ভালোবাসা, এক বুক ক্ষমা প্রার্থনা। প্রাণ পাখি চিরতরে উড়ে যায় তার গন্তব্যে। নাজা মাথায় রাখা ওনার স্নেহভরা হাতটা, সে হাতে একদিন তাকে অক্ষর চিনিয়েছিল, অঙ্ক শিখিয়েছিল, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়েছিল। সে হাতটা ধপাস করে আছড়ে পড়ে নাজার রক্ত ভেজা কোলে। তিনি নিস্পন্দ হয়ে চিরতরে। এই দৃশ্য দেখে নাজার পৃথিবী এক পলক স্তব্ধ হয়ে যায়। সময় থেমে যায় ওর জন্য, তার নিজের হৃদস্পন্দন থেমে যায়। তারপর এক মুহূর্ত পরেই গলা শিরা ফুরিয়ে এক তীব্র পশুর মতো আর্তনাদ বেরিয়ে আসে ওর বুক চিরে। এমন এক আর্তনাদ, যা এক মা হারা বাবা হারা সন্তানের অস্তিত্বের শেষ আর্তনাদ। আর্তনাদে নেই যন্ত্রণা। মাস্টার চাচুর নিথর ঠান্ডা শরীরটা
সে দুহাতে আঁকড়ে ধরে অঝরে কান্না করতে থাকে, অবিরত পাগলের ন্যায় ঝাঁকাতে থাকে মাস্টার চাচুকে। তার চিরসত্তা আর আশ্রয়হীন ভরসা মানুষটা সব এক পলকে ধুলোয় মিশে গেল। বুকের ভেতর এক অবর্ণনীয় ভাষাহীন যন্ত্রণা দুমড়ে মুচড়ে ওঠে। ওর কাছে মনে হয় ওর পাঁজরের হাড়গুলো একটা একটা করে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ওর হৃদস্পন্দন থমকে গেছে। নাজার মনে হচ্ছে নিজেও চাচ্চুর সাথে চলে যেতে। দাঁতে দাঁত চেপে সে কান্না আটকাতে পারে না। ওর প্রিয়তম মানুষটা, ওর পিতৃতুল্য চাচা যে আর নেই। ঝুম বৃষ্টির মাঝে উনার গাঢ় লাল রক্ত ধীরে ধীরে উঠানের সাদা মাটির সাথে মিশে যাচ্ছে। প্রকৃতিও উনার নিজের বুকে টেনে নিচ্ছে। মাটিও আজ প্রণ করেছে এই নির্দোষ মানুষটার শেষ রক্তবিন্দু। পুরোপুরি শোকাচ্ছন্ন, দিগন্ত শূন্য, উন্মাদ প্রায়। নাজা উনার নিথর দেহটা ধরে অবিরাম অঝরে ঝরাতে থাকে। আকাশের বুক চিরে যাওয়া বিজলির চকতি আলোয় ওর চোখের সামনে মাস্টার চাচুর রক্তমাখা মুখটা ক্ষণে ক্ষণে আলোকিত হয়ে ওঠে। বিজলির গর্জনের সাথে তাল মিলিয়ে নাজা প্রলাপ বকতে শুরু করে। মাস্টার চাচু, ও মাস্টার চাচু, তুমি ওঠো না প্লিজ, ওঠো। এভাবে শুয়ে থেকো না, আমার ভয় লাগে। ও মাস্টার চাচু, কেন কথা শুনছো না আমার? কেন? আমি তোমার ছোট নাচা না, একবার চোখ খুলে দেখো, শুধু একবার। তুমি তো বলতে আমি নাকি তোমার মা, মায়ের কথা ছেলে শুনবে না বুঝি? আগামী মাসেই তো আমার ফাইনাল এক্সাম মাস্টার চাচু। তুমি ছাড়া কে আমায় পড়া বলে দেবে বলো? তুমি না পড়ালে তো আমি পাশই করতে পারবো না, আমি ফেল করে যাব মাস্টার চাচু। আল্লাহর কসম খেয়ে বলছি মাস্টার চাচু, তুমি যদি এই একটা বার চোখ খোলো, আমি আর কোনো দিন তোমার অবাধ্য হব না। মন দিয়ে পড়াশোনা করব, আর কখনো জেদ করব না। ওঠো না, ওঠো প্লিজ। এই ছেলে, ওঠো। এই যে শুনছো, ওঠো বলছি। ও মাস্টার চাচু, ওঠো না মাস্টার চাচু, ওঠো। নাজের কণ্ঠস্বর কমে ক্ষীণ হয়ে আসে। প্রলাপ মিশে যায় ফোপানিতে, ফোপানি মিশে যায় বৃষ্টির শব্দে, বৃষ্টির শব্দ মিশে যায় এক নিঃসীম অসীম শূন্যতায়। উঠানের কাদা মাটিতে রক্তের সমুদ্রে এক বাবা সমান চাচা নিথদেহ জড়িয়ে এক মেয়ে পড়ে থাকে। নাজার এই আর্তনাদ, ঝমঝমিয়ে নামা বৃষ্টির জল্লাদ পর্দা ভেদ করে হঠাৎই এক বুক ফাটা আর্তনাদ আকাশ আর বাতাসের চিরে দুভাগ করে দেওয়ার আর্তনাদের ন্যায়। এমন ক্ষীণ হাহাকার শুনে পাষাণ পাহাড়ও বুঝি কোলে পানি হয়ে যায়। কিন্তু নাজার এই প্রলয়ঙ্কারী কান্না শুনে সাড়া দেওয়ার মতো আর মাস্টার চাচু বেঁচে নেই। মাস্টার চাচু আর শ্বাস ফেলছে না। ওনার প্রশস্ত বুক চিরে স্থির হয়ে গেছে। ওনার যে ঠোঁট দুটো এতদিন আদর, শাসন, স্নেহের কথা বলেছে, সেগুলো আজ মৃত্যুর কঠিন তালা মেখে চিরমৌন হয়ে আছে। নাচা ওনার নিথর এবং বরফের মতো ঠান্ডা দেহটা বুকে কপালে ঠেকিয়ে পাথরের মূর্তির মতো বসে। মনে হচ্ছে কেউ তাকে জ্যান্ত দেহ থেকে আত্মাটাকে নির্মমভাবে টেনে ছিনিয়ে নিয়ে গেছে এবং কাদার ওপর ফেলে রেখে গেছে। এখানে বসা শুধু এক রক্তমাংসের শূন্য খলস। এক হাতে সে মাস্টার চাচু রক্ত ভেজা শার্টের কাপড় খামচে ধরে নেয়, অন্য হাতে সে ভেজা কাদা মাটি খামচে ধরে। সে এখন মাটিকে শাস্তি দিতে চায়। কেন এই মাটি তার মাস্টার চাচুর শরীরের এত কিছু তাজা রক্ত শুষে নিল? পাগলের মতো এক বিকারগ্রস্ত উন্মাদের মতো চিৎকার করতে থাকে, মাস্টার চাচু ওঠো, ও মাস্টার চাচু, একবার ওঠো, তুমি ওঠো, আমি এক্ষুনি তোমার সাথে চলে যাব। মাস্টার চাচু, একটিবার চোখ মেলে তাকাও। তোমার রুমটা আমি নিজের হাতে গুছিয়ে দিব রোজ। তোমার সব কাজ আমি করে দেব। তুমি দেরি করে বাড়িতে ফিরলে আমি গেট খুলে দেব। থাকবো তোমার অপেক্ষায়। ওঠো না মাস্টার চাচু, আর একটিবার, মাত্র একটিবার কথা বলো আমার সাথে। ওরা আমায় কেন মারলো? কেন? ওরা ওরা তোমায় কেন মারলো? কেন মারলো? মারুক। আমার কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তোমাকে এভাবে দেখে। ওঠো না মাস্টার চাচু। নাচা ডুকরে কেঁদে ওঠে। এমনভাবে মনে হচ্ছে যে তার বুকের পাঁজরগুলো একটা একটা করে সশব্দে ভেঙে পড়ছে। তার চোখে গড়িয়ে নামা অশ্রু ফুটন্ত লাভা হয়ে গলা পুড়িয়ে দিচ্ছে। সে কাঁপা কাঁপা রক্তমাখা হাতে উনার কপালে আলতো করে হাত বুলিয়ে দেয়, ঠিক যেমনটি মা তার ঘুমন্ত শিশুকে মায়ায় আদর করে। ভাঙা এবং ফাটা গলায় সে ফিসফিস করে বলতে থাকে,
তুমি তো আমার সন্তানের মতো মাস্টার চাচু। আমি তো তোমায় কোনোদিন নিজের চাচা ভাবিনি। আমি তো তোমায় নিজের পেটের ছেলে মনে করতাম, ঠিক যেমন তুমি আমায় তোমার নিজের কন্যা সন্তান ভাবতে। ওঠো না মাস্টার চাচু, তালুকদার বাড়ির কত মানুষ এখনো তোমার থেকে অক্ষর চেনা বাকি। ওঠো না চাচু, ওঠো, ওঠো না, আমি তোমার পায়ে পড়ি। একবার ওঠো, ওঠো মাস্টার চাচু। নাজার এখন পুরো উন্মাদ, অবেশ এবং বোধশূন্য। তার শরীরের প্রতিটা স্নায়ু একসাথে ডুকরে কাঁদছে। তার মাস্টার চাচু তো একজন চাচা ছিলেন না, তিনি ছিলেন তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয়। ছোট ছোট পায়ে স্কুলে যাওয়ার পথ চিনিয়েছিলেন তিনি। শুরু করে কলেজের চৌকাঠ পার করা পর্যন্ত প্রতিটা কদম এই মানুষটার তার ছায়া হয়েছিল। ছোটবেলার কথা যদি থেকে ছোটবেলার কথা বাদই দেওয়া যাক, বড় হওয়ায় ছোট্ট দুধের শিশুর মতো আগলে রেখে নিজের হাতে তাকে ভাত মেখে খাইয়ে দিত তিনি। এই স্বার্থপর দুনিয়ায় এমন নিঃস্বার্থ চাচা কি আর একটাও আছে? সারা পৃথিবী খুঁজলেও কি এমন একটা চাচা পাওয়া যাবে? বিয়ের দিনের কথা মনে পড়ে যায় তার। কাজী সাহেবের সামনে সই করতে গিয়ে যখন নাজের হাতটা থরথর করে কাঁপছিল, অজানা ভবিষ্যতের আশঙ্কায় বুকটা দুরদুর করছিল এবং চোখের কোণে জমে উঠেছিল লুকানো পানি, তখন এই মাস্টার চাচু স্নেহে তার মাথায় ভরসার হাত দিয়েছিল। ভয় কি রে তোর, মাস্টার চাচু তো আছেই। ওনার ভালোবাসার গভীরতা মাপার মতো কোনো দাঁড়িপাল্লা এই দুনিয়ায় তৈরি হয়নি আর হবেও না কোনোদিন। ছোটবেলার সেই দুপুরগুলোর কথা মনে পড়ে। পাশে বসে ভাত খাওয়ার সময় যখন অপুচ্ছ শিশু নাচা খেলার চলে চাচুর প্লেটে নিজের ছোট পা তুলে দিত, তিনি একটু রাগ করতেন না, বরং আলতো হেসে পাটা সরিয়ে দিয়ে অবলীলায় সেই ভাতেই মুখে তুলে নিতেন। না জানি যে জন্মদাতা বাবাও তাকে কোনোদিন এতটা ভালোবাসেনি যতটা মমতায় বুকের মাঝে আঁকড়ে রেখেছিল তার মাস্টার চাচু। দুনিয়ায় কোনো চাচা ভাতিজির জন্য নিজের সমস্ত জীবন এভাবে হাসি মুখে উৎসর্গ করে দেয় না, কেউ দেয় না, কেউ না। নাজার যেদিন কলেজে যেত, এই মানুষটা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে অভিভাবকদের কামরায় চাতক পাখির মতো প্রহর বসে থাকতো। এক প্রহর, দুপ্রহর, তিন প্রহর করে পার হয়ে যেত। হয়তো ক্লাসে পা টেনে টেনে টাউনের অলিতে গলিতে চক্কর কেটে বেড়াতো। ছুটি হওয়ার পর তাকে নিজের সাথে নিয়েই তবে বাড়ির পথ ধরতেন তিনি। এসব করতেন, ওকে একা যেতে দিতেন না, বলতেন আমার নাজা একা লোকাল গাড়িতে আসতে গেলে যদি ভয় পায়, যদি ভিড়ে পথ গুলিয়ে ফেলে, যদি কেউ আমার মেয়ের দিকে বাজে নজরে তাকায়, না না, চাচু থাকতে সব হতে দেব না। নাজার কেন ছোট আবদার মাস্টার চাচু কোনোদিনই ফিরিয়ে দেননি, এমন একটিও নজির এই জীবনে নেই। ছোট্টবেলার শপিং করতে গিয়েও সে যা ছুঁয়ে দিত সেটি যেদিকে চোখ পড়তো তাই যত্ন করে ঝুলিতে করে পুড়ে নিয়ে আসতো মাস্টার চাচু। পকেটে টাকা না থাকলেও অপরিচিত মানুষের কাছেও মাথা নিচু করে ঋণ করত। তবুও ভাতিজির মুখে একটুখানি মলিনতা তিনি সহ্য করতে পারতেন না। আর আজ সেই মাস্টার চাচুকে নিজের চোখের সামনে ধুকে ধুকে রক্তস্রোতে ভেসে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে নাচার কলিজাটা ঠিক এক আস্ত উপস্থিত সবাই। এই রোদনোত্তর শ্রাবণের প্রবল ধারার মাঝে পাথরের মূর্তির মতো নিঃশব্দে দাঁড়িয়ে আছে তারা। দেখতে এক জীবন্ত লাশের বুক ফাটা হাহাকার। কারো গলায় কথা নেই, চোখের পলক নেই, মনে হচ্ছে তৃপ্তি। বৃষ্টির ফোঁটায় আকাশের অশ্রু আর নাজার কাঁধে ঝরে পড়ছে। প্রকৃতিও তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। উপস্থিত সবাই খুশি হলেও তসিরের বুকের ভেতরটা এখন জ্বলন্ত কয়লার চল্লি। সে ভেতরে ভেতরে দাউ দাউ করে পুড়ে খাক হয়ে যাচ্ছে। হঠাৎ করে বাইরের চেহারায় এক বরফ শীতল মুখোশ আটা ধরে রেখেছে। নাজার ওপর তার প্রচণ্ড রাগ এবং তীব্র অভিযোগ মাথা ক্ষোভ ফুঁকিয়ে ফুসছে ঠিকই, কিন্তু ওর এই বুক ফাটার চিৎকার তৌসিরের নিজের কলিজাটাও তীক্ষ্ণ ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে দিচ্ছে। নাজা টলমল পায়ের শরীর শেষ সঞ্চিত শক্তিটুকু বাজি রেখে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর আজ ভীষণ অবাধ্য। হাত পা থরথর করে কাঁপছে, ঠিক ঝড়ের
ঠিক ঝড়ের মুখে পড়া শুকনো পাতার মতো তীব্র মানসিক আঘাত আর শারীরিক ধকল সইতে না পেরে তার ফর্সা নাকের ছিদ্র দিয়ে টপ টপ করে তাজা লাল রক্ত ঝরে পড়তে শুরু করেছে। সেই রক্তের ফোঁটাগুলো বৃষ্টির স্বচ্ছ পানিতে মিশে গোলাপি বর্ণ ধারণ করে কাদায় মিশে যাচ্ছে। মনে হচ্ছে প্রকৃতিও তার এই ভয়ঙ্কর বেদনার সাক্ষী হয়ে অজরে রক্তাক্ত করে ফেলছে। এই বিধ্বস্ত, রক্তাক্ত এবং ভগ্নপ্রায় অবস্থায় হ্যাঁচড়াতে গিয়ে দাঁড়ায় তৌসিরের ঠিক মুখোমুখি, শূন্য এবং প্রাণহীন চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকায় পাগলামির মতো সজোরে তৌসিরের কলার দুমুঠো চেপে ধরে সে অতঃপর এক বিভৎস বিকারগ্রস্ত উন্মাদের মতো হু হু করে হেসে ওঠে। তোদের খুব আনন্দ হচ্ছে তাই না? খুব শান্তি পাচ্ছিস বুকের ভেতর? আমার সন্তান সমান চাচাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে তোদের বুকে খুব উল্লাস হচ্ছে না রে? আমার চাচুকে কেড়ে নিয়ে তোরা কি এমন রাজ্য জয় করলি বলতো? কি এমন প্রতিশোধ নিলি? আমার দিকে তাকা তৌসির শিকদার, আমার এই রক্তাক্ত মুখের দিকে একবার তাকা। তৌসির পাথরের মূর্তির মতো ভাবলেশীন মুখে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার কণ্ঠস্বর এবার তার সাথে বিশ্বাসঘাতকতা করে বসে। নিজের অজান্তে তার গলা কেঁপে ওঠে। সে রুক্ষ এবং কর্কশ গলায় জবাব দেয়, হ্যাঁ হচ্ছে। আনন্দ হবে না কেন? আর এই সব কিছুর জন্য সিনাল তুই দায়ী। তোর জিহ্বায় অসংযমের জন্য আজ এই পরিণতি। মাগিগিরি করতেছস এখন? কান্নাচো দাও। নাজা তৌসিরের কলার আরো শক্ত করে মুচড়ে ধরে। মনে হয় সে এই মুচড়াতেই সমস্ত পৃথিবীর প্রতি তার জমানো ঘৃণা ঢেলে দিবে। এবার সে ডুকরে কেঁদে ওঠে এমনভাবে যেমন একটা মা তার মৃত সন্তানের লাশের ওপর আছড়ে পড়ে অন্তিম আর্তনাদ করে। আমি কাউকে বলিনি, খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি বললাম তো 100 বার, 1000 বার, আমি কাউকে কিছু বলিনি। আমি তো এবার সত্যি সত্যি অতীতের সব গ্লানি ভুলে, সব অপমান গিলে আপনার মতো একটা পশুর সাথে নতুন করে সংসার বাঁধতে চেয়েছিলাম। সব কষ্ট চেপে আপনার ঘর আলো করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো একটা পশুর চেয়েও অধম। পশুরা আপনার চেয়েও ভালো। আপনি একটা আস্ত জানোয়ার, একটা রক্তচোষা শয়তান। তৌসিরের চোখে মুখে এবার গনগনে আগুনের মতো লাল হয়ে উঠেছে। তুই না বললে আমাদের এই গোপন কথা আর কে বলবে? তোর বাপ চাচাকে নাটক চুদেস না। নাজা কাঁদতে কাঁদতে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। তার গলা থেকে রক্তমাখা জ্বলন্ত শব্দ বেরিয়ে আসে। আপনি আমার আত্মাকে মেরে ফেলেছেন তৌসির। আপনি আজ আমাকে জ্যান্ত কবর দিয়েছেন। আমি আমার চাচ্চুর খুনিকে এইবারে কি ও পারে মাফ করব না। আপনি চাইলেও পারবেন না। আপনি চাইলেই পারতেন ওনাকে বাঁচাতে, কিন্তু আপনি বাঁচাননি, ইচ্ছে করে বাঁচাননি। তাই আমিও আপনার সবচেয়ে প্রিয় জিনিসটাই পৃথিবীর মুখ দেখাতে দিব না। কথাটা শেষ না হতেই নাজা আবার এক আহত বাঘিনীর মতো গলা ফাটিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে, আমার বাপ আর ফুপু, হ্যাঁ ওরা এসব নোংরা ষড়যন্ত্র করেছে আমি মানি, কিন্তু খোদার কসম আমি ওদের কিচ্ছু বলিনি, একটা অক্ষর বলিনি, একটা বর্ণও বলিনি। তোরা আমার এই পাপী জন্মদাতাকে, আমার বাপ শয়তানকে মারলি না কেন বল? তোরা যদি আজ আমার ওই অমানুষ বাপটাকে মেরে ফেলতি, আমার বুকে এতটা ব্যথা হতো না তৌসির শিকদার, এতটুকু হতো না। আমার কলিজা পুড়ে দগ্ধ হয়ে ছাই হয়ে যাচ্ছে তোদের এই পৈশাচিক নিষ্ঠুরতা দেখে। তোরা আমার সন্তানকে মারলি, না না, তুই মেরেছিস ওনাকে, তাই আমিও তোর রক্তের বীজকে দুনিয়ার আলো দেখতে দেব না। আমার গর্ভে তোর মতো এক জানোয়ার যে নিষ্পাপ অস্তিত্ব ধুক ধুক করে স্পন্দিত হচ্ছে, তা আমি আর এক মুহূর্ত রাখবো না। তোর সন্তানকে আমি আমার এই পেটের মধ্যে পিষে পিষে মেরে ফেলবো। সন্তান, এই একটিমাত্র শব্দ তৌসিরের কানে আছড়ে পড়ে বজ্রপাতের মতো। তার মাথার ভেতর কেউ মনে হচ্ছে একসাথে হাজারো মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল। তার সারা শরীর রিডি করে কেঁপে উঠল। মনে হচ্ছে কেউ তাকে হাজারো ভোল্টেজের বিদ্যুৎ তার ছুঁয়ে দিয়েছে। তৌসির আঁতকে ওঠে। কাঁপা কাঁপা থরথরে হাতে নাজার রক্তাক্ত নাকের ওপর থেকে গড়িয়ে পড়ে রক্ত ধরে মুছে দিতে যায়, কিন্তু নাজা ওর থেকে মুখ সরিয়ে নেয়। তৌসির কাঁপা গলায় জিজ্ঞাসা করে, সন্তান, তুই মা হতে চলেছিস? নাজা সত্যি কথা ক। নাজা এবার এক উন্মাদ পাগলিনীর মতো ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ে। সেই হাসিতে কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই, সেখানে আছে শুধু এক আত্মহীন নরক যন্ত্রণার আর্তনাদ। হ্যাঁ হ্যাঁ, আমি প্রেগনেন্ট। শুনলি? আবার বলবো, আমি প্রেগনেন্ট। আমার পেটে তোর সন্তান বেড়ে উঠছে। কিন্তু বিশ্বাস কর তৌসির শিকদার, আজ
এই কসম খাচ্ছি, তোর এই পাপের ফসলকে, এই অভিশপ্ত বীজকে আমি কোনোদিন পৃথিবীর আলো দেখতে দেব না। এই কীটকে আমি আর এক মুহূর্ত বাড়তে দেব না আমার গর্ভে। আমি তোর সন্তানকে নিজের হাতে হত্যা করব, নিজের নখ দিয়ে আঁচড়ে বের করে আনবো তাকে। তোর মতো একটা পশুর, একটা খুনির রক্ত আমি আমার পেটে বয়ে বেড়াতে পারবো না, কখনো না। এই পাপ, এই অভিশাপ আমি আমার ভেতরে কবর দেব। তুই আমার মতো সন্তান শোকে রাত দিন কাতরাবি তৌসি শিকদার, একদিন তুইও ঠিক কাতরাবি। যখন তোর নিজের সন্তানের নিষ্পাপ অস্তিত্ব লাল রক্ত হয়ে আমার পা বেয়ে গড়িয়ে পড়বে, মাটিতে মিশে যাবে, তো তখন তুইও এই মাটির বুকে বসে আমার মতো হাউমাউ করে কাঁদবি, বুক চাপড়াবি, চুল ছিঁড়বি, আর আমি দূর থেকে স্থির দাঁড়িয়ে তোর সেই ধ্বংসযজ্ঞ দেখে যাব, তোর সে হাহাকার দেখে পৈশাসিক আনন্দে মাতব। কথাগুলো বলতে বলতে নাজার নিজের শরীরের ভারসাম্য রাখতে পারে না। তার চিৎকারের শেষ শব্দটুকু, সেই অভিশাপের শেষ অক্ষরটা তার গলাতেই চিরতরে থেমে যায়, আটকে যায় রুদ্র কণ্ঠনালীতে। তার কালচে সবুজ চোখের মণি দুটো ধীরে ধীরে উল্টে যেতে থাকে, পলকগুলো বড্ড ভারী হয়ে আসে। তারপর এক টুকরো বাতাসে কাটা কলা গাছের মতোই, এক প্রাণহীন ছেঁড়া পুতুলের মতোই সে নিঃশব্দে গড়িয়ে পড়ে অন্ধকারের কোলে। বৃষ্টির জামা ঘোলা জলে সজোরে আছড়ে পড়ে, জ্ঞান হারায় নাজা। তার রক্তাক্ত মুখটা কাদায় মিশে যায় এবং ভেজা চুলগুলো পানির ওপর ভাসতে থাকে, এক ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত স্বপ্নের মতোই। তৌসির পুরোপুরি স্তব্ধ, নিথর এবং নিষ্পন্ন হয়ে দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছে কেউ তাকে এক জাদু মন্ত্রে পাথর বানিয়ে দিয়েছে এই মুহূর্তে। ওর মনে হচ্ছে ওর মাথার ওপরে আকাশটা বুঝি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পায়ের নিচে শক্ত মাটিটা সরে যাচ্ছে, কোনো এক যন্ত্রণার অন্ধকার গহ্বরে। তার সাজানো গোছানো এত যত্নে করা সব সুন্দর সংসার আজ এক নিমিষেই, এক চোখের পলকেই শ্মশান ভূমি হয়ে গেল। সে স্বপ্নের অট্টালিকা সে রাতের পর রাত জেগে তিল তিল করে গড়ে তুলেছিল, তা আজ ধুলোয় গড়িয়ে ছাই হয়ে গেল। সে তো ঠিকই এই দিনটার ভয়েই, এই ভয়ঙ্কর মুহূর্তটার আতঙ্কে দিন বুকের ভেতর কুঁকড়ে ছিল, কাটা হয়েছিল। আর আজ সেই সাধের যত্ন সুখের সংসারটা এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে গেল, এক বিকট রক্তচক্ষু দানব হয়ে তার জীবনে দাঁড়িয়ে এবং দাঁত খিচিয়ে হাসছে। সে জানে, সে হাড়ে হাড়ে জানে নাজা তাকে এই জীবনেও তো নয়, পরপারেও হয়তো ওকে মাফ করবে না। এই ক্ষতের কোনো মলম দুনিয়ায় কোনো হাকিম তৈরি করতে পারবে না। কিন্তু তৌসিরই বা কি করতো? কি করা ছিল তার? বারবার যে মেয়েটার কাছ থেকে বিশ্বাস ভেঙেছে, আঘাত পেয়েছে এবং প্রতারিত হয়েছে, তাকে সে আবার কোন সাহসে, কোন ভরসে বিশ্বাস করতো? অথচ আজ তৌসিরের বুকের ভেতরে এক তীব্র অনুশোচনা, এক অসহ্য জঘন্য অপরাধবোধ চৌচির হয়ে ফেটে যাচ্ছে। তার আত্মরক্ষার চিৎকার করে গলা ফাটিয়ে তাকে ধিক্কার দিয়ে বলছে, নাজা সত্যি কাউকে কিছু বলেনি রে তৌসির, তুই অন্ধ, তুই বধির। যদি বলতোই তবে অতীতের অন্য সব দোষের মতো এটাও সে বুক ফুলিয়ে গর্বের সহিত তোর মুখের ওপর স্বীকার করে নিত, কারণ নাজা ধরা পড়ে গেলে নিজে স্বীকার করে নিত। তৌসিরের একবার মনে হয় নাজার বিশ্বাস ভেঙেছে, আবার মনে হয় ভাঙেনি। ও বলেনি, আকাশ ছোঁয়া হাহাকার আর বুকের আর্তনাতে তৌসিরের হাঁটু ভেঙে কাদায় বুকে ধপ করে বসে পড়ে, কাঁপা কাঁপা হাতে বৃষ্টির কাদার মাঝেই নাজার অবচেতন কাদামাখা শরীরটা আলতো করে কোলে তুলে নেয়, ঠিক যেমন কেউ মায়ায় ভাঙা কাচের পুতুল তুলে নেয়। নিজের বুকের সাথে নাজাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে যায়। বিবিজানের করা গলায় কে নির্দেশ দেয়, এই বিশ্বমাগির ভেতরে নিয়ে যা, ওর কাপড় বদলাই দে, আমি ডাক্তার জানতেছি, দেখি সত্যি সত্যি ও প্রেগনেন্ট কিনা। আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে আজ রাতে ওরে ধইরা ঠা টুট টুট দেখাবি মাগি, এমনি প্রেগনেন্ট হইয়া যাইব। একটা বাচ্চা এখন তোর প্রয়োজন, অনেক হয়েছে। ওর প্রতি আর কোনো করুণা ও অনেক বিশ্বাস নিয়ে খেলছে। তৌসির কোনো কথা বলে না, একদম প্রথমের মতো নিশ্চুপ হয়ে যায়। এবার ইয়াদার ওয়াসিস ওর দিকে তাকায়, ওর নিশ্চুপ দৃষ্টির আর্তনাদ। কিছু বলতে চায়, তোরা আমার সুখ কেড়ে নিলি রে, আমার এক চিমটি সুখ ছিল, সেটাও তোরা শেষ করে দিলি।
কিন্তু ওর মুখের দিকে টু শব্দটিও বের হচ্ছে না। ও চুপচাপ নাজহার সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। এরপর বিবিজান ইয়াদার ওয়াসেসের দিকে ফিরে বললে, তোরা এখানে দাঁড়িয়ে থেকে কি করবি? তাড়াতাড়ি ঘরে আয়, বৃষ্টি থামলে এ লাশটা পোড়াতে হইব।